শহরে একজন সিরিয়াল কিলার একের পর এক খুন করে চলেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো পুলিশ জানতে পারছে না যে কাকে খুন করা হয়েছে, কেননা তাদের শরীর খুনি এমন ভাবে জ্বালিয়ে দেয় যে যাতে কোনো ট্রেস পাওয়া যায় না। এভাবেই আরভিন নামের এই পুলিশ অফিসার নেমে পড়ে এক জটিল কেস সলভ করতে। কিন্তু শেষে তোমরা এমন কিছু দেখতে পাবে যা রাজশাসন বা অন্যান্য যে কোনো মুভির টুইস্টকে হার মানিয়ে দেবে। তাই আর কোনো স্পয়লার না দিয়ে চলো শুরু করি 2025 সালে রিলিজ হওয়া অসাধারণ থ্রিলার মুভি 11 এর এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একটা রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন রহস্যময় ব্যক্তি অন্য একজনকে অপহরণ করে একটা জায়গায় নিয়ে গিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটাকে, আর কেনই বা তাকে এভাবে খুন করা হলো? এই সব উত্তর আমরা পরে জানতে পারবো। পরের দিন সকালে এলাকার লোকেরা পুলিশকে খবর দেয় যে একটা পোড়া মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ তৎক্ষণাৎ মৃতদেহটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এর পরের সিনে আমরা এমজি ফাইন্যান্স নামের একটা কোম্পানিকে দেখতে পাই। এই কোম্পানিটির কাজ অনেকটা ব্যাংকের মতোই, কিন্তু দেখা যায় হঠাৎ করে একদল ডাকাত সেই ফিনান্স কোম্পানিতে ঢুকে যায়, আর তারা হাতে বন্দুক নিয়ে সবাইকে সেখানে জিম্মি করে ফেলে। এরপর তারা বলতে থাকে, যদি 10 মিনিট আমাদের সাহায্য করো তাহলে আমরা শুধু গয়না আর টাকা নিয়ে চলে যাব, আর এর বাইরে কিছু হলে তোমাদের প্রাণটাও নিয়ে যাব। এমন হুমকিতে গ্রাহকরা সবাই ভয় পেয়ে চুপ করে যায়। এরপর ডাকাতেরা দ্রুত ফিনান্স কোম্পানির সমস্ত টাকা ও গয়না লুট করে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই এই সিনেমার হিরোকে। তার নাম আরভিন, যে কিনা একজন পুলিশ অফিসার। তার কাছে এখন এই ডাকাতির খবর পৌঁছানোর সাথে সাথে এই ডাকাত দল কোথায় আছে তা খুঁজে বের করার জন্য চলে যায়। এখন তোমরা হয়তো ভাবছো যে আরভিন কিভাবে এত নিখুঁত ভাবে জানলো যে ডাকাত কোথায় আছে। আসলে এই ডাকাত দলটি প্রথমবার ডাকাতি করছে না, এর আগেও তারা অনেক ডাকাতির ঘটনা ঘটিয়েছে, কিন্তু তারা শুধু ফিনান্স কোম্পানিকে টার্গেট করত, কারণ সাধারণ কোনো ব্যাংকে ডাকাতি করলে ব্যাংক এবং পুলিশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব শক্তিশালী থাকে, যার ফলে সামান্য খবর পেলেই পুলিশ সঙ্গে সঙ্গে ব্যাংকে পৌঁছে ডাকাতদের হাতে নাতে ধরে ফেলে। কিন্তু ফিনান্স কোম্পানির ক্ষেত্রে ব্যাপারটা তেমন হয় না, তাদের সঙ্গে পুলিশের যোগাযোগ ব্যবস্থাটা কিছুটা দুর্বল থাকে। এখন পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যেতে পারে। এই কারণে তারা বারবার ফিনান্স কোম্পানিকে টার্গেট করে ডাকাতি করছিল। যাই হোক, আরভিন তার তদন্তের মাধ্যমে এই বিষয়টা জানতে পারে এবং অন্যান্য পুলিশ অফিসারদের সাথে একটা মিটিং করে। সে বলে, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই দলটি চেন্নাইয়ে প্রবেশ করেছে এবং চেন্নাইয়ের কোনো একটা ফিনান্স কোম্পানিকে টার্গেট করছে। এদেরকে হাতে নাতে ধরার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। এদেরকে চোপ দিয়ে মাছ ধরার মতন আমরা ফিনান্স কোম্পানির গয়নাগুলোতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেব। তাই ডাকাত দল আসবে এবং সবাইকে ভয় দেখিয়ে গয়না লুট করে নিয়ে যাবে ঠিকই, কিন্তু সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। ঠিক এই প্ল্যান অনুসারে আরভিন জিপিএস এর মাধ্যমে জানতে পারে যে কোথায় ডাকাত দল আছে। এবার সে সেখানে গিয়ে তাদের সাথে ফাইট করে তাদের গ্রেপ্তার করে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার করা জিনিসপত্র পুলিশ মিডিয়ার সামনে দেখায়। এর থেকে আমরা বুঝতে পারি যে আরভিন নিখুঁত পরিকল্পনা করে অপরাধীদের ধরতে এক্সপার্ট। এরপর আমরা আবারও দেখতে পাই যে এই শহরের বাইরে আরো একটা পোড়া মৃতদেহ পাওয়া গেছে। এর আগে পাওয়া পুরুষ মৃতদেহটি কার তা পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি, আর তারই মধ্যে এই একই ধরনের ঘটনা আবারও ঘটেছে। তাই এবার রঞ্জিত কুমার নামের একজন দক্ষ পুলিশ অফিসারের হাতে এই কেসটা তুলে দেওয়া হয়। তাকে বলা হয়, আগের খুন এবং এই খুন একই প্যাটার্নে হয়েছে, এর পিছনে খুনিকে তা দ্রুত খুঁজে বের করো। রঞ্জিত কুমার এই কথা শুনে কেসটার তদন্ত শুরু করে। তবে সে তদন্ত শুরু করার পরে সিরিয়াল কিলার তার তৃতীয় খুনটা করে বসে। এবার ডাক্তার রিপোর্ট দিয়ে বলে যে আমার মনে হয় সে একজন অত্যন্ত বিপজ্জনক মানসিক রোগী, কেননা সে এই খুনগুলো এমন নিখুঁতভাবে করেছে যে মৃত ব্যক্তি কে সেটা শনাক্ত করা সম্ভব না। শুধু তাই নয়, সে কোনো প্রমাণও রেখে যায়নি। সে অত্যন্ত একটা মারাত্মক লেভেলের অপরাধী, যার কারণে তার বাইরে থাকাটা সবার জন্য বিপজ্জনক। এখন এই সব কথাবার্তা শুনে রঞ্জিত তার মনোবল না হারিয়েও তদন্ত চালিয়ে যেতে থাকে। এদিকে তার তদন্ত যখন এক পাশে চলছিল, তখন সিরিয়াল কিলার তার চতুর্থ খুনটিও করে ফেলে, যার ফলে এই কেসটা ক্রমশ আরো গুরুতর হয়ে ওঠে। অন্যদিকে আরভিনকে দেখানো হয় সে বেআইনি ট্যাবলেট পাচারকারীর একটা দলের খোঁজ খবর নিয়ে সঠিক পরিকল্পনা করে তাদের গ্রেফতার করেছে। একদিকে আরভিন তার কাছে আসা সব কেস সমাধান করে চলেছে, আর অন্যদিকে রঞ্জিত এই সিরিয়াল কিলিং কেসের সমাধান করতে না পেরে খুব সমস্যায় পড়ছে, যার ফলে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রচুর বকাও শুনতে হয়। তাই সে তার রিপোর্টগুলো নিয়ে অফিসারদের কাছে জমা দেয়, কিন্তু তারপরেও সিরিয়াল কিলার আরও একটা খুন করে।
এরই মাঝে এক রাতে রঞ্জিত একটা তদন্তের জন্য রাতে একাই জিপ করে যাচ্ছিল। তবে হঠাৎ রাস্তায় তার একটা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা ঘটার পর তাকে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়, যার কারণে মিডিয়াতে আলোচনা শুরু হয় যে চেন্নাইয়ের সিরিয়াল কিলারের কেস তদন্তকারী অফিসার একটা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েছে। এখন এই সিরিয়াল কিলার শহরের মানুষের জন্য এক বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় কেসটি আবারও অরবিন্দের হাতে চলে আসে। কমিশনার মনোহর নামের একজন পুলিশ অফিসারকে ডেকে অরবিন্দের সহকারী হিসেবে তাকে কাজ করতে বলে। অরবিন্দকে বলা হয়, তুমি একজন দক্ষ অফিসার, তাই দ্রুত এই কেসের সমাধান করে তুমি খুনিকে খুঁজে বের করো, কেননা ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে এই কেস সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য চাপ আসছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে সমাধান করো। এই সব কথাবার্তা শুনে অরবিন্দ রাজি হয়ে যায়। তাই সে তার সহকারী মনোহরকে বলে যে সে এক্ষুনি 6টা ক্রাইম স্পট দেখতে চায়। এরপর তারা দ্রুত ওই 6টা ক্রাইম স্পট ঘুরে দেখে। এখানে দেখার পর অরবিন্দ বলে, এবার বুঝতে পারছি রঞ্জিত কেন এই কেসে এতটা সমস্যায় পড়েছিল, কারণ খুনি সামান্যতম সূত্র এখানে রেখে যায়নি। না আছে কোনো ফিঙ্গারপ্রিন্ট কিংবা না আছে কোনো সিসিটিভি ফুটেজ, এমনকি একটা চুলের নমুনা পর্যন্ত ক্রাইম সিনে পাওয়া যায়নি। তাছাড়া মৃতদেহগুলো শহরের বাইরে ফেলে দেওয়ায় তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এখন সে মনোহরের কাছে তার মতামত জানতে চাইলে সে জানায়, আমার মনে হয় সে একজন সাইকোপ্যাথ। তবে অরবিন্দ বলে, কিন্তু 6টা খুনি সে একই প্যাটার্নে করেছে। এখন কেন এমনটা করা হচ্ছে সেটাই বোঝার ব্যাপার। সে আরো জানায়, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী 6টা খুনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং এরপরে তাদের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। মূলত মৃতদেহের পরিচয় গোপন করার জন্য এমনটা করা হয়েছে। তখন মনোহর প্রশ্ন করে যে মৃতদেহের পরিচয় গোপন করে তার লাভ কি? জবাবে অরবিন্দ জানায়, মৃত ব্যক্তিকে তা যদি না জানা যায় তাহলে পুলিশ সহজেই খুনিকে বের করতে পারবে না। এবার গাড়িতে আসতে আসতে মনোহরের বাড়ি থেকে একটা ফোন আসে। সে জানায় সে আধা ঘন্টার মধ্যেই বাড়ি আসছে। এখন কে ফোন করেছে এটা জিজ্ঞেস করলে মনোহর বলে, 1 বছর আগে তার স্ত্রী একটা দুর্ঘটনায় মারা যায়, আর এরপরে তার ছেলেকে একজন আয়া দেখাশোনা করে। আসলে ছেলেটা খেতে চাইছিল না বলেই সে ফোন করেছিল। এভাবে কথায় কথায় মনোহরকে তার বাড়িতে নামিয়ে দিয়ে অরবিন্দ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সঞ্জনা নামের এক মেয়ে অরবিন্দকে অনুসরণ করতে থাকে। এই সঞ্জনাকে তা দেখার জন্য আমাদের 8 মাস আগের একটা ঘটনাতে যেতে হবে। এখানে দেখা যায় সঞ্জনার পরিবার তার জন্য একটা ছেলে ঠিক করে এবং তাকে একটা কফি শপে গ্রে কালারের শার্ট পরে আসতে বলা হয়। পরিবার থেকে বলা হয় যে ছেলেটাকে পছন্দ হলে তারা বিয়ের ব্যবস্থা করবে, কিন্তু সঞ্জনার এই বিয়েতে কোনো আগ্রহ ছিল না। তবুও সে কফি শপে আসে। এখন সেখানে গ্রে রঙের শার্ট পরে অরবিন্দ বসেছিল। সঞ্জনা অরবিন্দের কাছে জিজ্ঞেস করে যে আপনার নাম কি পৃথি? উত্তরে সে জানায়, আমার নাম অরবিন্দ। তখন সঞ্জনা বুঝতে পারে যে সে ভুল লোকের সাথে কথা বলছে, কিন্তু এখানে তার অরবিন্দকে দেখে বেশ পছন্দ হয়ে যায়। অরবিন্দ জিজ্ঞেস করে যে আপনার কি চাই? জবাবে সরাসরি সঞ্জনা বলে ওঠে, আপনাকে আমার খুব ভালো লেগে গেছে, আপনি কি আমাকে বিয়ে করবেন? অরবিন্দ ভাবে এটা হয়তো কোনো একটা প্র্যাঙ্ক হবে, কিন্তু সঞ্জনা বলে এটা কোনো প্র্যাঙ্ক নয়, আমি একজন খোলামেলা মনের মেয়ে, আমার যা মনে হয় আমি সরাসরি তা বলে দিই। তার কথা বলার সময় হঠাৎ কিছু গুন্ডা সেখানে ঢুকে পড়ে। সেই গুন্ডারা অরবিন্দকে বলে, তোর হাতে যে কোনো কেস এলেই তুই তাড়াতাড়ি সমাধান করে ফেলিস, তোর পরবর্তী কেস সমাধান করার আগেই তোকে আমরা শেষ করে ফেলবো। আসলে এই গুন্ডারা অরবিন্দের কোনো পুরাতন কেসের শত্রু ছিল, যার ফলে তারা তাকে মারার চেষ্টা করে, কিন্তু অরবিন্দ উল্টো তাদেরকে বেদম মারধর করে। তখন সঞ্জনা জানতে পারে যে অরবিন্দ একজন পুলিশ অফিসার। ঠিক সেই সময় পৃথ্বী সেখানে আসে এবং দেরি হওয়ার জন্য ক্ষমা চায়। তবে সঞ্জনা তাকে বলে, আপনি দেরি করে এসে ভালোই করেছেন, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর থেকে সে অরবিন্দকে অনুসরণ করতে শুরু করে। আসলে তার প্রতি সঞ্জনার মনে ভালোবাসা জন্মে যায়, যার কারণে সে বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু অরবিন্দ তাকে এড়িয়ে চলে। এরপর মুহসিন বর্তমানে চলে আসলে দেখা যায় অরবিন্দের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সে একটা লিফট চায়, কিন্তু দেখা যায় সঞ্জনা সেখানে গাড়ি নিয়ে এসেছে। তাই আর কোনো উপায় না দেখে অরবিন্দ সঞ্জনার গাড়িতে উঠে পড়ে। তবে অরবিন্দ এখানে জানায়, তুমি আসবে জানলে লিফট চাইতাম না। জবাবে সঞ্জনা উত্তর দেয়, আমি কিন্তু আপনাকে দেখেই গাড়ি থামিয়েছি। এরপর সে হসপিটালে যায় রঞ্জিতের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে। রঞ্জিতের স্ত্রী জানায় যে আগে থেকে তার অবস্থা এখন কিছুটা ভালো এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। অরবিন্দ তাকে সেখানে সান্ত্বনা দিয়ে চলে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই রাতের শহর, যেখানে নেই কোনো জনসমাগম। সেদিন রাতে খুব জোরে বৃষ্টি পড়ছিল। ঠিক সেই সময় সিরিয়াল কিলার গাড়ি থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একজনকে টার্গেট করে নৃশংসভাবে হত্যা করে। এরপর তাকে একটা জায়গায় নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এখন অরবিন্দ যখন মামলাটা তদন্ত করছিল তখনই সিরিয়াল কিলার পরবর্তী খুনটাও করে ফেলে।
তাই পরের দিন সকাল 6টায় পুলিশ খবর পেয়ে যায় আর দ্রুত আরাভিন সেই ক্রাইম সিনে পৌঁছায়। ইতিমধ্যে ফরেন্সিক বিভাগও তদন্ত শুরু করে দিয়েছে। এখানে আগের খুনগুলোর মতনই এই খুনটা করা হয়েছে এবং এখানেও কোনোই প্রমাণ পাওয়া যায়নি। তাই মিডিয়া কর্মীরা তাকে ঘিরে ধরে প্রশ্ন শুরু করতে চায় যে আর কত খুন হলে তারা কেসটা সমাধান করতে পারবে। তবে আরভিন্দের কাছে সব কোনো কিছুর উত্তর ছিল না। সে শুধু বলে দ্রুতই এই কেস বন্ধ হতে চলেছে। এরপর ফরেন্সিক বিভাগ থেকে আরভিনকে ডাকা হয়। এখনো পর্যন্ত এই কেসের কোনো সূত্র পাওয়া যায়নি, কিন্তু প্রথমবারের মতন শেষের মৃতদেহ থেকে একটা প্লেট পাওয়া গেছে। মৃত ব্যক্তির ডান পায়ে 4-5 মাস আগে একটা অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়েছিল এবং এই প্লেটটার উপরে প্রস্তুতকারকেরও নাম লেখা আছে। এই খবর পেয়ে আরভিন দ্রুত সেই হসপিটালে চলে যায় যেখানে এই প্লেটটা লাগানো হয়েছিল। এরপর ডক্টরের সাথে কথা বলে আরভিন বাইরে আসে। সে দেখে যে তার সহকর্মী মনোহর কোথাও যেন যাচ্ছে। মনোহর এই হসপিটালে কি করছে তা জানতে আরভিন্দ একজন ডাক্তারের সাথে দেখা করে। তখনই সে আসল ঘটনা জানতে পারে। আসলে মনোহরের হার্টের সমস্যা আছে এবং তার দ্রুত হার্ট ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন। এই কথা ডিপার্টমেন্টে জানাজানি হয়ে গেলে তার চাকরি থাকবে না বিধায় সে সবার কাছে লুকিয়ে এই চিকিৎসা নিচ্ছে। তাই আরভিন্দ এবার তাকে অনুসরণ করতে গিয়ে সবটা জেনে গেলেও সে এমন একটা ভাব করেছে যেন সে কিছুই জানে না। এখন মনোহর সেই প্লেট বসানো রোগীর একটা তালিকা নিয়ে আসে। আরভিন্দ সেই তালিকা থেকে 7 জনকে বেছে নেয়, কারণ খুনি 30 বছরের বেশি বয়সী লোকদেরকে খুন করছে। তাই সেই বয়সের লোকদের তথ্য যাচাই করে সে 7 জনকে পায়। এরপর আরভিন্দ সিদ্ধান্ত নেয় যে তাদের প্রত্যেককেই আলাদাভাবে জিজ্ঞেস করা হবে, কারণ তবে মৃত ব্যক্তিটাকে তা সম্পর্কে জানা যায়। তারা শর্ট লিস্ট করে এই 7 জনের মধ্যে 6 জনের সাথেই দেখা করে, যারা সবাই তখন জীবিত ও সুস্থ ছিল। এবার তারা 7ম ব্যক্তির বাড়িতে যায়, যার নাম সুধাকর। আরভিন্দের অনুমান ছিল মৃত ব্যক্তি হয়তো এই সুধাকরই হবে, তাই সে তার বাড়িতে তদন্ত করতে যায়। এবার কলিং বেল বাজলে একজন দরজা খোলে আর আরভিন্দ তাকে সুধাকর কিনা জিজ্ঞেস করে। ঠিক তখনই লোকটা উত্তর দেয়, হ্যাঁ আমি সুধাকর। তখন তার বাবা ভিতর থেকে চিৎকার করে ওঠে। সুধাকর জানায়, আমার বাবা অসুস্থ, তিনি প্যারালাইজ, তাই মাঝে মাঝে এমন চিৎকার করেন। আরভিন্দ বলে, ঠিক আছে, সম্প্রতি আপনার কোনো সার্জারি হয়েছিল? সুধাকর জানায় 6 মাস আগে তার পায়ে একটা সার্জারি হয়েছিল। এখন প্লেট বসানো হয়েছিল কিনা সেটা সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় হ্যাঁ হয়েছিল এবং এরপরে সে সেলাইয়ের দাগটাও দেখায়। তখন আরভিন্দ তাকে একটা বানানো গল্প বলে। সে বলে যে আসলে যেই কোম্পানি প্লেট তৈরি করে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগে আমরা রোগীদের সাথে একবার দেখা করছি। তখন সুধাকর জানায় যে প্লেটের কারণে তার তো কোনো সমস্যা হচ্ছে না। ঠিক সেই সময় আরভিন্দ একটু জল খেতে চায়। সুধাকর জল আনতে গেলে আরভিন্দ বাড়িটা ভালো করে পর্যবেক্ষণ করে এবং সে হাতে একটা বই তুলে নেয়। এরপর আরভিন্দ জল খেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সুধাকরের আচরণে কিছু একটা তার কাছে যেন রহস্যময় মনে হচ্ছে। এরপর দেখা যায় সঞ্জনা আরভিন্দকে ফোন করে জানায় যে সে একটা সমস্যায় পড়েছে এবং তার হেল্প দরকার, তাই দ্রুত তাকে একটা কফি শপে আসতে বলে সে। এরপর আরভিন্দ সেখানে আসলে সঞ্জনা তাকে প্রপোজ করে বসে, কিন্তু আরভিন্দ বলে, আমি একজন পুলিশ অফিসার, এটা ছাড়া তুমি কি আমার সম্পর্কে আর কিছু জানো? তোমার এই সব কিছুই বয়সের আকর্ষণ মাত্র। যাও অন্য কোনো কাজ করো অথবা বাসায় দেখা ছেলের সাথে বিয়ে করে সুখী জীবন কাটাও। এই সব কথা শুনে সঞ্জনা খুব কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে শহরের অন্য আর একটা থানার অধীনে আরো একটা খুন হয়, ঠিকই একই প্যাটার্নে। সেই এলাকার ইন্সপেক্টরকে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা জিজ্ঞেস করলে তিনি জানায় না। তখন পাশে থাকা একজন পুলিশ অফিসার ইন্সপেক্টরের কানে ফিস করে কিছু একটা বলতে থাকে। আরভিন্দ সেটা লক্ষ্য করে। সে ব্যাপারটা জানতে চাইলে তারা বলে, স্যার গতকাল থানায় একজন ভিক্ষুক এসেছিল, সে বাস স্ট্যান্ডে বসে ভিক্ষে করত। তখন সে দেখতে পায় একটা কোট পরা লোক একটা মেয়েকে খুব মারধর করছে। তাকে মানসিকভাবে অসুস্থ ভেবে স্টেশন থেকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। ঠিক তৎক্ষণাৎ আরভিন্দ সেই ভিক্ষুকটাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ভিক্ষুকটি আবারও সে একই কথা বলে। রাতে নাকি খুব জোরে বৃষ্টি হচ্ছিল। একটা মেয়ে ছাতা মাথায় দিয়ে ফোন করতে করতে বাস স্টপের দিকে হেঁটে আসছিল। তখন গাড়ি থেকে একজন রহস্যময় ব্যক্তি নেমে মেয়েটাকে আক্রমণ করে তুলে নিয়ে যায়। তবে লোকটির মুখে মাস্ক থাকায় সে কে তা দেখা যায়নি। সঙ্গে সঙ্গে সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করা হয়, কিন্তু দেখা যায় দুটো ক্যামেরায় ভাঙা। এবার ভিক্ষুক জানায় যে মেয়েটি প্রতিদিন নিজের গাড়িতে আসে, কিন্তু সেদিন সে বাসে এসেছিল। প্রতিদিন নিজের গাড়িতে আসা মেয়েটি সেদিন কেনই বা বাসে এলো? মনোহর ধরে নেয় যে হয়তো তার বাইকটি খারাপ হয়ে গেছে আর এই কারণে সে বাসে এসেছে।
তাই আশেপাশের মেকানিকের দোকানে খোঁজ নিতে গেলে একটা দোকানে মেয়েটির গাড়ি পাওয়া যায়। মেকানিক জানায় গাড়ি ঠিক হয়ে গেছে বলে সে ফোন করেছিল, কিন্তু সেই মেয়েটা আর নিতে আসেনি। তখন আরভিন দ্রুত গাড়ির সিট বেল্ট খুলে ভিতর থেকে আরসি বুক ও ইন্স্যুরেন্সের কাগজ বের করে সেই মেয়ের ঠিকানায় পৌঁছায়। এই বাড়িতে একটা মেয়ে ছিল। আরভিন বাড়িতে আর কেউ আছে কিনা জানতে চাইলে সে জানায় যে তার বাবা মা বাইরে গেছেন। এলাকার একজন পুলিশ অফিসার জানায় যে তিনি গতকাল এই মেয়েটাকে থানায় দেখেছিলেন। আসলে মেয়েটি তার পোষা কুকুর হারিয়ে গেছে বলে অভিযোগ জানাতে গিয়েছিল, কিন্তু পুলিশ তখন সিরিয়াস কেসের তদন্তে থাকায় তাকে বকাবকি করে তাড়িয়ে দেয়। এরপর আরভিন মেয়েটাকে শুক্রবার রাতে সে কোথায় ছিল তা জিজ্ঞেস করলে মেয়েটি জানায় সে বাড়িতে ছিল। তখন আরভিন্দের সন্দেহ হয় এবং সে বলে, আমার মনে হয় তুমি মিথ্যে বলছো, পুলিশের কাছে কখনো মিথ্যে বলতে হয় না। এই কথাটা শুনে মেয়েটা ঘাবড়ে যায়। এরপর সে পুলিশকে বাড়ি তল্লাশি করার নির্দেশ দেয়। এখানে তল্লাশি করতে গিয়ে একজন অফিসার চমকে যাওয়ার মতো একটা জিনিস দেখতে পায়। আরভিন সেখানে গিয়ে দেখে ঘরের মধ্যে অনেক ছবি রয়েছে। যে মেয়েটির সাথে তারা কথা বলছিল তার যমজ বোনও ঠিক তার মতোই দেখতে। তারা আসলে টুইন্স ছিল। ঘরের মধ্যে তাদের স্কুলের একটা গ্রুপ ছবি ছিল, যেখানে স্কুলের নাম লেখা ছিল টুইন্স বার্ড। সেই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী ছিল যমজ। এখন এতজন যমজ ছাত্রছাত্রীকে দেখে আরভিন তার মনোহর পুরো অবাক হয়ে যায়। এরপর হঠাৎ তার নজরে পড়ে যে সেই ছবিতে সুধাকরও আছে। আরভিন দ্রুত সুধাকরের বাড়িতে পৌঁছায় এবং তাকে ধরে ফেলে। এরপর সে তাকে হুমকি দিয়ে বলে যে তুমি আমার কাছে কেন মিথ্যা বলেছো, এবার সত্যটা জানাও। তখন সে এমন এক কথা বলে যে যেটা কেউ কল্পনা করতে পারেনি। আসলে যেই ব্যক্তি নিজেকে সুধাকর বলে পরিচয় দিয়েছিল সে আসলে সুধাকর নয়, বরং তার নাম ছিল সুরেশ এবং সুধাকর ছিল তার আপন যমজ ভাই। অন্যদিকে যেই মেয়েটার বাড়িতে তারা তদন্ত করছিল তার বোনের নাম ছিল মীরা, কিন্তু মীরার পরিচয়ে এই মেয়েটি বেঁচে ছিল। তাদের দুজনকে বসিয়ে এবার জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জানা যায় সুরেশের ভাই সুধাকর এবং মেয়েটির বোন মীরাকে একজন রহস্যময় ব্যক্তি অপহরণ করেছিল। তারপর তাদের দুজনের কাছে ফোন আসে এবং বলা হয় আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে, না হলে তোমাদের ভাই বোন আমার হাতে মারা পড়বে। এরপর তাদেরকে একটা নির্জন বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়েছিল। এখন কিভাবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মনে ছিল না, কারণ তার আগে তারা অজ্ঞান ছিল। সেখান থেকে তাদের চোখের সামনে বস্তাবন্দি একজন লোক বসেছিল। তাদের হাতে একটা পিস্তল ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় তোমাদের সামনের জনকে গুলি করে মারতে হবে, না করলে আমি তোমাদের ভাই বোনদেরকে মেরে ফেলবো। এই বলে মনিটরে তাদের ভাই বোনকে অত্যাচার করার ভিডিও দেখানো হয়, যার ফলে নিজের ভাই ও বোনকে বাঁচাতে তারা সামনের জনকে গুলি করে বসে। কিন্তু গুলি করার পরে তারা নিজেদের যমজ ভাই বোনকে খুন করে ফেলেছে। এরপর রহস্যময় লোকটি এই পুরো ঘটনার ভিডিও করে রেখে দেয় এবং সে হুমকি দেয় যে যদি পুলিশের কাছে যাও তাহলে এই ভিডিও দেখে তোমাদেরকে ফাঁসিয়ে দেব। এরপর তাদের ভাই বোনের পোড়া মৃতদেহ শহরের বাইরে পাওয়া গিয়েছিল। এখন সেই খুনিকে বা কেন এসব করছে তারা কিছুই জানে না। প্রথম যখন সাইকোটি হুমকি দিয়েছিল তখন মেয়েটি থানায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু থানার গেটে পা রাখার পরে তার মনে ভয় হয় যদি খুনি তার বোনকে মেরে ফেলে। এই ভয়ে সে থানায় গিয়ে কুকুর হারানোর মিথ্যা গল্প বলে ফিরে আসে। অর্থাৎ সেই খুনি তাদের দিয়েই তাদের যমজ ভাই বোনকে খুন করিয়েছিল। ভাই বোনের মৃত্যুতে তারা ভেঙে পড়ে। আরভিন তাদেরকে জিজ্ঞেস করে যে তারা একে অপরকে চেনে কিনা, কিন্তু তারা একে অপরকে আসলে চিনত না। এরপর আরভিন স্কুলের ছবিটা দেখায়, যা থেকে এবার জানা যায় যে আসলে এই দুই যমজ সহোদররা একই স্কুলে পড়তো। আরভিন তাকে জিজ্ঞেস করে এই ছবিতে থাকা কারোর উপরে তোমাদের কি সন্দেহ হয়, কারণ খুনি নিজের হাতে তোমাদের ভাই বোনকে খুন করেনি, তোমাদেরকে দিয়ে করিয়েছে। এর মানে তোমাদের উপরে তার নিশ্চয়ই কোনো রাগ আছে। এখন এই সব কথাবার্তা শুনে তারা ছবির মধ্যে বেঞ্জামিন নামের একটা ছেলের উপরে আঙ্গুল রাখে। এই ছবিটা ভালো করে দেখতে গিয়ে আরভিন্দ আরো একটা তথ্য আবিষ্কার করে। সেই ছবিতে আরভিন্দকে অনুসরণ করা সেই মেয়েটা অর্থাৎ সঞ্জনা এবং তার যমজ বোন ছিল। তার মানে তারাও দুজন টার্গেটেড। আরভিন্দ সুরেশ এবং ওই মেয়েটাকে বলে যতদিন না কেস সমাধান হচ্ছে তোমরা মুখ বন্ধ রাখবে। এরপর সে মনোহরকে বলে ওরা আমাদেরকে যা বলেছে তার মধ্যে কিছুটা সত্য আর অনেকটাই মিথ্যা আছে, চলো ওদের স্কুলে গিয়ে তদন্ত করা যাক। এরপর তারা সেই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে দেখা করে। সে শিক্ষিকাকে জানায় গত 1 বছরে 8টি খুন হয়েছে এবং মৃত ব্যক্তি সবাই এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী। তাই স্কুল এবং খুনির মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। তাই সে এই স্কুল সম্পর্কে বিস্তারিত জানতে চায়।
এরপর শিক্ষিকা বলতে শুরু করে এই স্কুলটা সে এবং তার স্বামী শুরু করেছিল। প্রথম এটা একটা সাধারণ স্কুল ছিল, তারপর তাদের স্কুলে কিছু যমজ ছাত্রছাত্রী ভর্তি হতে শুরু করে। খবরের কাগজে এই নিয়ে লেখালেখি হলে তাদের স্কুলে ভর্তির সংখ্যা বাড়তে থাকে। শিক্ষিকার স্বামী এটাকে প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করতে শুরু করে, তাই সে ঘোষণা করে যে আমাদের স্কুলে ভর্তি হওয়া যমজদের মধ্যে একজনের ফিস দিলেই হবে আর অন্যজনকে আমরা বিনামূল্যে পড়তে দেব। এই অফারটি সেই সময় প্রচুর জনপ্রিয় হয় এবং অনেক যমজ ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি হতে শুরু করে, যার ফলে এই স্কুলটি টুইন স্কুল নামেও পরিচিত হয়ে ওঠে। এছাড়াও তারা ছাত্রদের পড়াশোনার মানও উন্নত করতে শুরু করে। একটি প্রতিযোগিতায় গিয়ে তারা প্রথমবার বেঞ্জামিন এবং ফ্রান্সিস নামের দুই যমজ ভাইকে লক্ষ্য করে। তারা দুজনেই দাবা খেলায় অত্যন্ত প্রতিভাবান ছিল। স্কুল কর্তৃপক্ষ তাদের স্পন্সর করার সিদ্ধান্ত নেয়। তাদের খুঁজতে গিয়ে জানা যায় যে তারা প্ল্যাটফর্মে থেকে পড়াশোনা করত। তাদের বাবা মা কেউ ছিল না, খুব কষ্টে তাদের দিন কাটত। স্কুল থেকে তাদের পড়াশোনার প্রস্তাব দেওয়া হলে তারা প্রথমে রাজি হয়নি, কিন্তু ফ্রান্সিস কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিল। শিক্ষিকা বেঞ্জামিনকে বলে, তুমি যদি তোমার ভাই ফ্রান্সিসকে আমাদের স্কুলে নিয়ে আসো তাহলে ওর জীবনটা ভালো হবে। যার ফলে ভাইয়ের কথা ভেবে বেঞ্জামিন রাজি হয়ে যায় এবং তারা দুজনে স্কুলে ভর্তি হয়। তারা শুধু দাবাতেই নয়, পড়াশোনাতেও চমৎকার ছিল। তাদের প্রতিভা ছিল অসাধারণ। শিক্ষিকা সব সময় তাদের উদাহরণ দিয়ে অন্যান্য ছাত্রদের উৎসাহ করত, কিন্তু এর ফল হয়ে যেত উল্টো। টিচার সারাক্ষণ ওদেরকে নিয়ে কথা বলে, এই কথাটা ভেবে অন্যান্য ছাত্রছাত্রী তাদের উপরে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তাদেরকে একঘরে করে দেয়। একদিন স্কুলে অভিভাবক সভা ছিল। সব ছাত্রছাত্রীর বাবা মা আসলেও বেঞ্জামিন এবং ফ্রান্সিসের কেউ ছিল না, তাই তারা নকল গোঁফ লাগিয়ে একে অপরের অভিভাবক সেজে মিটিংয়ে অংশ নেয়। অন্যান্য ছাত্রদের অভিভাবকরা এটা দেখে নিজের সন্তানদেরকে বকাবকি করে। তারা বলে, দেখো ওরা কত ভালো আর তোমরা। এতে করে ছাত্ররা তাদের উপরে আরো রেগে যায় এবং ফ্রান্সিসকে খুব বিরক্ত করতে শুরু করে। এতে রেগে গিয়ে বেঞ্জামিন সেই ছাত্রদের বেদম মারধর করে। এর কারণে শিক্ষিকা তাকে ডেকে শাসন করে। এই ঘটনার পর বেঞ্জামিনের মনোযোগ নষ্ট হতে থাকে। টিচার তাকে প্রতিযোগিতার জন্য অনুশীলন করাতেও বকাবকি করে আর বলে যে এভাবে খেললে তুমি হেরে যাবে এবং স্কুলের সম্মান নষ্ট হবে। এবার বেঞ্জামিন একটা সুযোগ চায় এবং এই সুযোগটা কাজে লাগিয়ে সে পরের খেলায় জিতে যায়। তাই টিচার অবাক হয়ে জিজ্ঞেস করলে বেঞ্জামিন বলে, আসলে আমার মনোযোগ কখনো হারায় না, আমি আপনাকে মায়ের মতো দেখি। কেউ কি নিজের মাকে হারাতে পারে? তাই আমি ইচ্ছা করেই হেরে যাচ্ছিলাম। আমি কি একবার আপনাকে মা বলে ডাকতে পারি? ঠিক তখনই কারেন্ট চলে যায়। বেঞ্জামিন দ্রুত ফ্রান্সিসের ঘরের দিকে আগাতে থাকে। এদিকে ফ্রান্সিস অন্ধকার সবসময় ভয় পেত, যার কারণে সে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। এরপর বেঞ্জামিন সেখানে এসে মোমবাতি জ্বালিয়ে তাকে শান্ত করে। আসলে এই কারণে সে মানসিকভাবে কিছুটা অসুস্থ। এই বিষয়টি স্কুলের অন্যান্য শিক্ষকরাও জানতে পেরে যায় এবং তারা বারান্দায় হাঁটতে হাঁটতে এই নিয়ে আলোচনাও করছিল। ঠিক সেই সময় অন্যান্য স্টুডেন্টরা এই কথাটা শুনে ফেলে, যার ফলে তারা ফ্রান্সিসকে মজা করার একটা পরিকল্পনা করতে থাকে। একটি ল্যাবে তারা ফ্রান্সিসকে আটকে রেখে তার লাইট বন্ধ করে দেয়, যার ফলে অন্ধকারে ফ্রান্সিস ভয়ে চিৎকার করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বেঞ্জামিন দৌড়ে গিয়ে দেখে যে পড়ে গিয়ে আঘাত পেয়ে ফ্রান্সিস সেখানেই মারা গেছে। বেঞ্জামিনের একমাত্র আপনজন ছিল তার ছোট ভাই ফ্রান্সিস, তাই ভাইয়ের মৃত্যুতে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। পরে একজন মহিলা তাকে দত্তক নিয়ে এই স্কুল থেকে চলে যায়। এই ঘটনার পর স্কুলে একটা অগ্নিকাণ্ড ঘটে এবং ওই স্কুলটি আর আগের অবস্থা ফিরে পায় না। এরপর শিক্ষিকার স্বামীও মদের নেশায় মারা যায়। তো শিক্ষিকা বেঞ্জামিন সম্পর্কে একটা বিশেষ কথা বলে। সে জানায় বেঞ্জামিন সাধারণ ছেলে ছিল না, সে ছিল খুব প্রতিভাবান। সবার কাছে প্ল্যান এ আর বি থাকে, কিন্তু বেঞ্জামিনের কাছে সব সময় তৃতীয় একটা প্ল্যান চলতে থাকে। এটাই ছিল তার দাবা খেলার কৌশল। এই সব কথাবার্তা শুনে আরাভিন সেই স্কুলের সব ছাত্রছাত্রীদের তালিকা চায়। তালিকাটা হাতে পাওয়ার পর আরাভিন মনোহরকে পোস্টমর্টম রিপোর্ট চেক করতে বলে। মনোহর চেক করে জানায় যে এখনো পর্যন্ত মৃত ব্যক্তিরা সবাই সেই স্কুলের যমজের মধ্যে একজন করে। এবার আরাভিন সঞ্জনার বাড়িতে পৌঁছে। সেখানে গিয়ে সে সঞ্জনা এবং তার বোন অঞ্জনাকে দেখে, যারা দেখতে হুবহু একই রকম ছিল। এখানে এরকম একটা মুহূর্ত দেখে সে নিজে পর্যন্ত কনফিউজ হয়ে যায়। অঞ্জনা আরবিন্দের সাথে কথা বলতে থাকে এবং জানায় যে সঞ্জনা তার সম্পর্কে অনেক কথা বলেছে, কিন্তু আরবিন্দ তখন ছিল অন্য চিন্তায় মগ্ন। সে এবার বলে, আমি যা বলার জন্য এখানে এসেছি সেটা বলে দিই। এই বলে যা যা ঘটেছে সবকিছু তাদের কাছে ব্যাখ্যা করতে শুরু করে। এরপর সে জানায়, ওই সিরিয়াল কিলারের হাত থেকে তোমাদের দুই যমজ বোনকে উদ্ধার করতে হলে আমাদের কাছে একটা প্ল্যান আছে। আমি প্ল্যানটা বলছি,
আর এটা শুনে তোমরা সিদ্ধান্ত নিও। এই বলে আরাভিন বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে দুজন ব্যাগ নিয়ে সেখানে বেরিয়ে আসে। মনোহরের বাড়িতে ওদের দুজনকে থাকতে দেওয়াটাই ছিল আরাভিনদের প্ল্যান। এখন সে ওদের দুজনকে সুরক্ষিত করে দিয়েছে। তবে আরো একটা যমজ জুটি এখনো বাকি। এই জুটি ছিল ধীরেন ও ধীরাজ নামে দুই যমজ ভাই। তবে এই দুই ভাই এখনো কোথায় আছে তা এখনো জানা যাচ্ছে না। তাই কিলার এরপর আসলে তাদেরকেই টার্গেট করবে। ওদের দুজনকে যেভাবে হোক বাঁচাতে হবে। এই বলে আরাভিন সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন ধীরেন আর ধীরাজের ঠিকানা খুঁজে বের করে সে গিয়ে খোঁজ খবর নিলে জানা যায় তারা বাড়ি খালি করে অনেকদিন আগে চলে গেছে। শুধু এই তথ্যটুকু পাওয়া যায় যে বাজারে তাদের একটা সবজির দোকান ছিল। এবার সেখানে গিয়ে জানা যায় সেই সবজির দোকানও তারা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। তবে সেদিন রাতেই তার কাছে একটা ফোন আসে যে সিরিয়াল কিলার তার পরবর্তী খুনটা করে ফেলেছে। সেখানে গিয়ে আরাভিন দেখে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত আছে। তখন তারা তাকে বলে, বেঞ্জামিনকেই কিলার বলছো তুমি, কিন্তু সেই কিলার কোথায় আছে তা তুমি খুঁজে বের করতে পারছো না। এখন যে মারা গেছে সে ধীরান না ধীরাজ সেটাও বোঝা যাচ্ছে না। তখন আরাভিন বলে, এ হচ্ছে ধীরেন। অফিসার জানায়, কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে বলছো? জবাবে আরাভিন আসল ঘটনাটা বলে যে ফ্রান্সিসকে সেই ল্যাবে লাইট বন্ধ করে দিয়ে অত্যাচার করে খুন করেছিল। আর এর জন্যই কিলার সেই ছেলেদের খুন করছে। আসলে যাদের যমজ ভাই বোন আছে কিলার তাদেরকেই টার্গেট করছে। সে আরো জানায়, আমার ভাই মারা যাওয়ার পর আমি যেমন কষ্ট পেয়েছিলাম ঠিক তেমনি তোমাদের ভাই মারা গেলে তোমরাও কষ্ট পাবে। মূলত এই প্যাটার্নটাতেই সিরিয়াল কিলার এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সেই হিসেবে দেখা গেলে সেদিন ল্যাবে ছিল ধীরাজ, আর এ খুন করেছে ধীরেনকে, এমনটাই আরাভিন বলে। এখন অন্যান্য অফিসারের মধ্যেও আরাভিনদের আরো একটা তথ্য জানতে পারে। রঞ্জিত কুমার নামে যে অফিসার কেসটা তদন্ত করছিল সে এখন সুস্থ হয়ে উঠেছে। এই কেস নিয়ে কোনো তথ্য লাগলে তার সাথে দেখা করতে বলা হয়। এটা শুনে সঙ্গে সঙ্গে আরাভিন তার সাথে দেখা করতে চলে যায়। আর তখনই আরো একটা টুইস্ট আমাদের সামনে আসে। সেদিন রাতে রঞ্জিতের যেটা হয়েছিল সেটা কোনো দুর্ঘটনা ছিল না। একটা কালো রঙের গাড়ির পিছু ধাওয়া করে ইচ্ছাকৃতভাবে এসে তাকে ধাক্কা মেরেছিল। শুধু তাই নয়, তার ভিতরে কিলারি ছিল। সেই কিলারি তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। আসলে সেই কিলারের উদ্দেশ্য রঞ্জিতকে খুন করা ছিল না, বরং তাকে থামিয়ে দেওয়াটাই ছিল আসল উদ্দেশ্য। রঞ্জিত আরাভিনকে একটু সাবধানে থাকতে বলে। এরপর হঠাৎ সেই শিক্ষিকা আরাভিনকে ফোন করে বলে যে তার কাছে একটা ইনফরমেশন আছে। এখন সেটা কি জানতে চাইলে সে বলে, ফ্রান্সিসের প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে আমি ওর সমাধিতে ফুল দিতে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি আগে থেকে একটা ফুল রাখা আছে, যার মানে হলো অন্য কেউ ফ্রান্সিসের সমাধিতে আগেই ঘুরে গেছে। এভাবেই সে প্রত্যেক বছরে আসে। সুতরাং তার মৃত্যুবার্ষিকীর দিনে আপনি যদি সেখানে যান তাহলে হয়তো বেঞ্জামিনকে ধরে ফেলতে পারবেন। এই কথা শুনে আরাভিন বিষয়টা মাথায় রাখে। রাতে আরাভিন সেই সমাধিস্থলে যায়, কারণ পরের দিনই ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকী ছিল। ঠিক তারপরেই হঠাৎ কালো রঙের কোট পরা এক রহস্যময় ব্যক্তি সামনে আসে। তার মুখে মাস্ক পরা। সে ফুলের তোড়াটা ফ্রান্সিসের সমাধিতে রাখতে গেলে আরাভিন পিছন থেকে এসে বন্দুক তাক করে। সে জানায়, চুপচাপ আত্মসমর্পণ করো, না হলে গুলি করে দেব। ঠিক তখনই সে বেঞ্জামিন তার মাস্কটা খুলে ফেলে। আর তখনই আমরা জানতে পারি এই বেঞ্জামিন আর কেউই নয়, সে ছিল আরাভিনদের সহকারী মনোহর। সঙ্গে সঙ্গে মাস্ক পরে নিয়ে সে আরাভিনকে আক্রমণ করে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু আরাভিন জানতে পারে না যে সে মনোহর, কারণ শুধুমাত্র আমরাই মনোহরের মুখ দেখেছি। আরাভিনদের হাতে সে ধরা না পড়ে সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর সিন কাট হলে আরাভিন মনোহরের বাড়িতে কলিং বেল বাজায়। এখানে দেখা যায় যে মনোহর বাড়িতেই আছে। সঞ্জনা আর অঞ্জনা এখানে আর নিরাপদ নয়, কারণ কিলার জেনে গেছে যে ওরা এখানে রয়েছে, তাই ওদেরকে এক্ষুনি কোথাও সরাতে হবে। এই বলে সে বাড়ির ভেতরে ঢোকে। তবে ভিতরে গিয়ে দেখে মনোহর ওদের দুজনকে চেয়ারে বেঁধে রেখেছে। সে আরাভিনকে আক্রমণ করে দুজনের মধ্যে একজনকে নিয়ে পালিয়ে যায়। আসলে এই কিলারের উদ্দেশ্য হলো যমজদের মধ্যে একজনকে মাত্র খুন করা। এদিকে ইতিমধ্যে আরাভিনদের জ্ঞান ফেরে, তাই সঙ্গে সঙ্গে সে অন্য একটা মেয়েকে নিয়ে গাড়িতে করে খুব দ্রুত আগাতে থাকে। ঠিক তখনই সুরেশ আর মীরার বোনের দেওয়া বায়ান তার মনে পড়ে যায়। একটা পরিত্যক্ত বিল্ডিং এ তাদেরকে আসতে বলেছিল। এই শহরে পরিত্যক্ত বিল্ডিং কোথায় আছে ভাবতে গিয়ে তার একটা জায়গার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে তারা দুজনে সেই জায়গায় পৌঁছায়। এরপর সেখানে গিয়ে মনোহর আর আরাভিনদের মধ্যে ফাইটিং চলতে থাকে। অন্যদিকে অঞ্জনাকে বাঁচাতে সঞ্জনা ভিতরের দিকে দৌড় দেয়। তবে ছাদ থেকে আরাভিন বলে বেঞ্জামিন বাঁ দিক থেকে আসছে।
এই নাও বন্দুক, এই বন্দুক দিয়ে বেঞ্জামিনকে গুলি করো, নাহলে সে আঞ্জানাকে গুলি করে মেরে ফেলবে। এই কথা শুনে সানজানা সঙ্গে সঙ্গে বন্দুকটা নিয়ে গুলি চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় সেখানে যে এসেছিল সে বেঞ্জামিন নয়, বরং সেটা ছিল তার বোন অঞ্জনা। তার মানে অঞ্জনা তার নিজের বোন সানজানার হাতেই মারা পড়ে। অন্যদিকে মনোহরের দিকে বন্দুক তাক করে আরাভিন দাঁড়িয়ে আছে। আর এখানেই সবচেয়ে বড় টুইস্টটা সামনে আসে। এখানে আমরা দেখতে পাই যে আরাভিনদের বুকে ফ্রান্সিস নামের একটা ট্যাটু করা আছে। আসলে এতদিন ধরে আমরা যাকে খুঁজছিলাম সেই কিলার আর কেউই নয়, বরং এই সিনেমার হিরো আরাভিন। ভাইরে ভাই, এটা কি টুইস্ট ছিল! আমি জাস্ট পুরো শকড হয়ে পড়েছি। আসলে আরাভিন নামের পরিচয় দিয়ে সে পুলিশে কাজ করে এই সিরিয়াল কিলিং গুলো ঘটাতে থাকে। এরপর সে জানায়, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আমি যা বলছি তাই করো। আর এই বলে সে মনোহরকে দিয়ে সবকিছু করিয়েছে। কিন্তু আসল সত্যটা হলো আরাভিন্দি হচ্ছে বেঞ্জামিন। তবে ঠিক সে মুহূর্তে রঞ্জিত কুমার এসে সেখানে পৌঁছে যায়। কোনো এক কারণে রঞ্জিত কুমার আরাভিনদের উপরে সন্দেহ হয়েছিল, তাই সে আরাভিনকে অনুসরণ করতে শুরু করেছিল। অবশেষে রঞ্জিতও জেনে যায় যে আরাভিন্দি কিলার। এবার আরাভিনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেখানে সে বলতে থাকে, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার জন্য এত বড় শাস্তি দেওয়ার কি প্রয়োজন ছিল? ভুল করা মানুষকে ক্ষমা করে দিতে বলা হয়, তোমার সাথে কিছু খারাপ ঘটলে সেটা ভুলে যেতে বলা হয়। তখন আরাভিন বলে, আমি ভুলতেও পারছি না, আবার ক্ষমা করতেও পারছি না, আমি কি করব? শুধু তাই নয়, সে ভালো করে পড়াশোনা করে আইএএস অফিসারও হয়েছিল, কিন্তু আইএএস করতে সে চায় না। সে আইপিএস হওয়ার জন্য এই চেন্নাই আসে, কারণ তাহলেই সে যা করতে চায় তা করতে পারবে। সে তাদের সবার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে যেই কষ্ট পেয়েছে সেই কষ্ট তাদেরও পাওয়া উচিত বলে সে মনে করেছিল, যার ফলে আরাভিন সেই সমস্ত যমজকে খুঁজে বের করে ফেলে যারা তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু আঞ্জানা সানজানা আর ধীরেন ধীরাজ এই দুজনকে সে খুঁজে পাচ্ছিল না, তাই সে অন্যদের দিয়ে এই হত্যাকাণ্ডগুলো শুরু করেছিল। এখন প্রথম হওয়া 6টা খুনের ক্ষেত্রে সে তার পুলিশি বুদ্ধি কাজে লাগিয়ে রঞ্জিতের জন্য কোনো সূত্রই রাখেনি। কিন্তু 7ম খুনের সময় মৃতদেহে যে ব্লেড ছিল সেই ব্লেডটা যদি রঞ্জিতের হাতে পড়ে তাহলে রঞ্জিত এই কেসটা সমাধান করে ফেলবে, এটা ভেবে সে আগে থেকেই রঞ্জিতকে হসপিটালে ভর্তি করানোর জন্যই এই দুর্ঘটনা ঘটিয়েছিল। এই আঞ্জানা সানজানা আর ধীরেন ধীরাজের ঠিকানা জোগাড় করার জন্যই সে ইচ্ছে করে স্কুলে যায় আর ইতিহাস জানার অভিনয় করে স্কুলের রেকর্ড থেকে ধীরেন আর ধীরাজকে খুঁজতে শুরু করে। এখানে শুরুতে যেই মেয়েটা তাকে অনুসরণ করেছিল সে যে তার টার্গেট আঞ্জানা সানজানা তা আরাভিন জানতো না। তার পরিকল্পনা মতন সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু রঞ্জিতে তার উপরে সন্দেহ হয়েছে এই বিষয়টা আরাভিন জানতে পারে। কেননা আরাভিনকে একজন অনুসরণ করছে এই বিষয়টাও সে জেনে যায়। তাই মনোহরকে ব্যবহার করে রঞ্জিতকে অন্য পথে চালিত করার জন্য সেদিন রাতে সে ইচ্ছা করে মনোহরকে ফ্রান্সিসের সমাধিতে আসতে বলে। এরপর তাকে দিয়ে ফুল রাখায় এবং নিজেই তাকে তাড়া করার অভিনয় করে। এখন সেই সব তো ঠিকই আছে, কিন্তু মনোহর কিভাবে মেয়েটিকে এই পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে এলো? এখন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেও এই কাজ তো কেউ করবে না। তখনই আরাভিন আরো একটা টুইস্টের কথা বলে। মনোহরকে আরাভিন কিলারের মতন ফোন করে হুমকি দিয়েছিল। সে বলেছিল যে যদি আমার কথা তুই না শুনিস তাহলে তোর ছেলেকে আমি মেরে ফেলবো। সেই কিলারের হুমকির ভয় পেয়ে মনোহর মেয়েটিকে এই পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে আসে। এছাড়াও আঞ্জানা সানজানাকে এই জায়গায় আনিয়ে সানজানার হাতে আঞ্জানাকে খুন করানো ছিল তার পরিকল্পনা, যার ফলে মনোহরকে দিয়ে নিখুঁতভাবে সেই প্ল্যানটা কার্যকর করা হয়। এই সব শুনে রঞ্জিত বলে, সেসব তো হলো, কিন্তু তুমি কি জানো কিভাবে আমার হাতে তুমি ধরা পড়লে? এই লাইটারটার জন্যই তুমি আজ আমার হাতে ধরা খেয়েছো। আসলে সেদিন রঞ্জিতের দুর্ঘটনা ঘটিয়ে আরাভিন্দি তাকে হসপিটালে ভর্তি করে। তবে তখন আধো চেতনা অবস্থায় রঞ্জিত তার লাইটারটাকে লক্ষ্য করেছিল। এরপর কেসের ব্যাপারে আলোচনা করার জন্য যখন আরাভিন তার বাড়িতে আসে তখন সে এই লাইটারটা তার কাছে দেখতে পায়। এরপরে রঞ্জিতের তার উপরে সন্দেহ হয় এবং তাকে সে অনুসরণ করতে শুরু করে। এভাবে অনুসরণ করতে গিয়ে সে জানতে পারে যে আরাভিন বেঙ্গালুর থেকে এখানে এসেছে। এরপর বেঙ্গালুরু গিয়ে খোঁজ নিয়ে জানা যায় যে আরাভিনদের বাবা মা তার আসল বাবা মা নয়, তারা আরাভিনকে দত্তক নিয়েছিল। তখন রঞ্জিত ভাবতে থাকে যে আরাভিনদের হয়তো অন্য কোনো নাম থাকার সম্ভাবনা আছে।
আর সেই নামটাই হলো বেঞ্জামিন। আর সেখানে সে একটা ফটো দেখতে পায়। সুতরাং রঞ্জিত কুমারের দক্ষতার কারণে আরাভিন্দ এখানে ধরা পড়ে যায়। এবার আরাভিন্দকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। প্রেস মিটে বলা হয় যে এতদিন ধরে শহরে আতঙ্ক ছড়ানো সিরিয়াল কিলারকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, এখন আর কারোরই কোনো সমস্যা নেই। আর তখনই রঞ্জিত একটা জিনিস দেখে চমকে ওঠে। সিনেমার শুরুর দৃশ্যে আরাভিন্দের ডাকাতি কেসে অনেকে গ্রেফতার করেছিল, কিন্তু এখানে রঞ্জিত দেখতে পায় যে ঠিক তাদের মধ্যে একজন বাইরে কেমন যেন ঘুরে বেড়াচ্ছে। এই সময় রঞ্জিত তাকে জিজ্ঞেস করে যে তোমাকে তো গ্রেফতার করে আমরা জেলে ঢুকিয়েছি, তাহলে তুমি বাইরে এলে কি করে? তখন সে বলে, স্যার আমি ওইটা না, ওইটা আমার বড় ভাই, আমার নাম ধীরেন আর ওর নাম ধীরাজ, আমরা হচ্ছি যমজ ভাই। ঠিক তখনই রঞ্জিতের কেসের ফাইলের কথাগুলো মনে পড়ে। আসলে কিলার সবাইকে তাদের জন্মদিনেই খুন করেছিল, কিন্তু ধীরেন নামের একজনের মৃতদেহ পাওয়া গেছে বলে আমরা প্রথমেই দেখেছিলাম, কিন্তু সেদিন ধীরানের কোনো জন্মদিনই ছিল না। তাহলে এখন ধীরেন কোথায় আছে? এখন ধীরেন আছে জেলে, আর এরই সাথে আজকে ধীরেনের জন্মদিন। সুতরাং ধীরেনকে শেষ করার জন্যই আরাভান্দ ইচ্ছে করেই গ্রেফতার হয়েছে। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো এটা কোন লেভেলের টুইস্ট হতে পারে। মুভির একদম শেষের দিকে এসে এরকম টুইস্ট পাবো আমি কল্পনাও করতে পারিনি। আসলে আরাভিন্দ নিজ ইচ্ছায় এই সব প্ল্যান করে নিজেকে গ্রেফতার করেছে শুধুমাত্র ধীরাজকে মারার জন্য। এই কথাটা বুঝতে পেরে রঞ্জিত দ্রুত সে জেলে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই আরাভিন্দ ধীরাজকেও শেষ করে দেয়। এবার রঞ্জিত আর মনোহরের মাথায় একটা বিষয়ই ঘুরতে থাকে। সেই শিক্ষিকা বলেছিল যে এই বেঞ্জামিন কোনো সাধারণ মানুষ নয়, সে খুব প্রতিভাবান একজন। আমাদের কাছে প্ল্যান এ আর বি থাকে, কিন্তু ওর কাছে প্ল্যান সিও থাকে, আর সেই প্ল্যান সি কে সে একই সময় কার্যকর করে নিখুঁতভাবে। ঠিক একই জিনিস আরাভিন্দ এই সিরিয়াল কিলিং এর ক্ষেত্রেও ব্যবহার করেছে। আসলে রঞ্জিত ভেবেছিল যে সে লাইটারের সাহায্যে আরাভিন্দকে গ্রেফতার করেছে, কিন্তু সত্যটা হলো আরাভিন্দ নিজে ইচ্ছা করে লাইটারটা রঞ্জিতের চোখের সামনে রেখেছিল যাতে সে ধরা পড়ে। আরাভিন্দ জানতো জেলে এলেই সে এই কিলিং এর গল্প শেষ করতে পারবে, তাই ইচ্ছা করে প্ল্যান করে সে ভিতরে আসে এবং ধীরানকে খুন করে। কিন্তু আসলে একটা অনাথের মৃতদেহ সে আগে পুড়িয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিল যে এটা ধীরেন খুন হয়েছে, কিন্তু এখন দেখা যায় এই ধীরেন তো জেলেই আছে। আর এটা জানতে পেরে জেলে আসার জন্যই সে রঞ্জিতের কাছে ইচ্ছা করে ধরা দিয়েছে। ফাইনালি সে তার শেষ প্রতিশোধটাও নিয়ে নেয়। এরপর জানা যায় একবার বেআইনি ওষুধের ব্যবসা করা একটা দলকে সে ধরেছিল, তাদের কাছ থেকে জোগাড় করা কিছু ট্যাবলেট তার কাছে ছিল। এরপর সে ওই ট্যাবলেটগুলো মুখে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সে রঞ্জিতকে বলে, আমার শেষ ইচ্ছা হিসেবে আমি দুটো জিনিস চাইছি। এক, আমার হার্টটা মনোহরের হার্টে ট্রান্সপ্লান্ট করে দিও। আমি আর আমার ভাই যেমন অনাথ হয়েছিলাম, মনোহরের ছেলে যেন অনাথ না হয়, তাই মনোহরকে বেঁচে থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে আমার ভাই ফ্রান্সিসকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশেই যেন আমাকে কবর দেওয়া হয়। এই কথা বলে বেঞ্জামিন ওরফে আরাভিন্দ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এরই সাথে এই অসাধারণ সিনেমাটা এখানেই শেষ হয়। আসলে একটা নিখুঁত ক্রাইম থ্রিলার হিসেবে শুরু হওয়া সিনেমাটার শেষটা অনেক আবেগপ্রবণ ছিল। আরাভিন্দ তার প্রতিভা দিয়ে এমন কিছু করতে পারত যা গোটা ভারতকে তার দিকে ফিরে তাকাতে বাধ্য করত, কিন্তু ওই ছেলেরা ফ্রান্সিসকে মেরে ফেলার কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার পুরো প্রতিভা ব্যবহার করে, আর যার ফলে তার এই শেষ পরিণতি হয়। তো আজকের এক্সপ্লেনটা কেমন লাগলো তা অবশ্যই জানিও, আর নেক্সট কোন মুভিটা দেখতে চাও তা জানিয়ে কমেন্টস করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।